স্ট্রাগলার দেব এই ইউটিউব চ্যানেলের আমি স্বপন কুমার দেব আজকে আপনাদের সাথে কিছু জিনিস নিয়ে শেয়ার করি। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায় ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ পেয়ে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরে এলো, ঠিক তখনই সোনারপুর এলাকায় একজন অভিযোগ আর কি একজন কুখ্যাত বিগত রাজনৈতিক শাসক দলে একজন নেতা বলতে পারে। পড়াশোনা কদ্দূর চেহারা থেকে যতটুকু বোঝা গেছে, পড়াশোনা বা যতটুকু প্রতিবেশীরা অভিযোগ করেছে সেখানকার সোনারপুর এলাকার বা বিভিন্ন সংবাদপত্র যা বলেছে, পড়াশোনার কথাটা ছেড়েই দিন, যত রকম নেশা ভাঙ করা যায়, যত রকম সমাজবিরোধী কার্যকলাপ ওই ছেলেটি করত, আমি নাম নিলাম না। তো সে যেহেতু বিগত পরাজিত রাজনৈতিক দল শাসন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে ঠিক তারপরে পালাবদলের পর কোনো একটা অসুখে সেই ক্রিমিনাল, সেই সমাজবিরোধী মারা যায় এবং তার বিরুদ্ধে হাজারো অভিযোগ সেখানকার অধিবাসীদের, পাড়ার প্রতিবেশীদের। সে নানা রকম যত সমাজবিরোধী যত রকম কার্যকলাপ থাকে সবই তার মধ্যে বিদ্যমান। নেশা ভাঙ মানে যত রকম নেশা আছে সবই সে করত। আর তারপরে চারিত্রিক দোষও ছিল, মহিলাদের কটূক্তি করা, তোলাবাজি করা। তখন যেহেতু তখন শাসক দল ক্ষমতায় ছিল এবং সেই দলের কর্মী সে, যেরকম হয় দাদাগিরি করা, অত্যাচার করা, তোলাবাজি করা, সব রকম করত। সে কোনো কারণে এত নেশাভান করার ফলে তো মারা যাওয়ার কথাই, বেঁচে থাকা তো কথা নয়। আর এইসব ধরনের লোক যত মরে ততই সমাজের পক্ষে ভালো, আপনাদের পক্ষে ভালো, আমাদের পক্ষেও ভালো, সার্বিকভাবে জনগণের পক্ষে ভালো। তো সে মারা যাওয়ার পর একটা জিনিস দাগিয়ে দেওয়া হলো যে সে ক্ষমতাসীন দল ২৬ সালে জিতে এসছে বলে বিজেপি, ভারতীয় জনতা পার্টি লোকেরা হোক বা জনতা পার্টির দল হোক তাকে খুন করেছে, যা সেটা প্রমাণিত হয়নি। তাকে দেখতে গেছে তৎকালীন প্রভাব প্রতিপত্তি সালে আর্থিকভাবে প্রচণ্ড ক্ষমতাবান, সব দিক দিয়ে ক্ষমতাবান, সেকেন্ড ইন কমান্ড বিগত পরাজিত সরকারের দলের অভিষেক ব্যানার্জি তাকে দেখতে গিয়েছিল। সেটা গিয়েছিল কবে? যখন পালাবদল হয়ে গেল, চারদিকে যখন চোর ছাচোরা ধরা পড়ছে, নানারকম জনরোষের কবলে পড়ছে বিভিন্ন এলাকা, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ডিম থেরাপি চলছে, মানে ডিম চুরি ছেড়ে মারা হচ্ছে, সে নারী পুরুষ থেকে শুরু আবার বৃদ্ধ বনিতা, এতদিনের রাগ, এতদিনের অত্যাচারের তার ফল। যাই হোক, জনরোষ তো আপনি আটকাতে পারবেন না কোনো মতে। একটা ভালো মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ মানসিকতা সম্পন্ন লোক রাস্তায় বেরো, তাকে কেউ কটূক্তিও করবে না, সে যে পার্টি করুক, সে যে ধর্মাবলী হোক, বা তাকে বাজার থেকে ৮ টাকা দামে ডিম কিনে নিয়ে এসে তার মাথায়, মুখে, দেহে, পোশাকে ছুঁড়ে মারবে না। কিন্তু যে লোকটা সমাজবিরোধী, অস্বচ্ছ চরিত্রের, ক্ষমতা থাকাকালীন গরিব দুঃখীদের কাছ থেকে তোলাবাজি করেছে, টাকা জোর করে আদায় করেছে, আর সেই টাকা দিয়ে সে তার স্ত্রীর ছেলে মেয়ের ভরণ পোষণ করেছে, প্রাসাদতম দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বাড়ি করেছে, বিষয় বৈভব সম্পত্তি বাড়িয়েছে, তাকে তো জনগণ ছেড়ে দেবে না। আর একবাগে শীত যান আমরা জানি, এ ঘুরে ঘুরে আসবে। এটা একদম পৌরাণিক কিংবদন্তি একটা মানে খনার বচন যাকে বলে, যে পাপ করলে ঈশ্বর তাকে ছাড়ে না, পাপ করলে বাপকেও ছাড়ে না, আর যেরকম কর্ম করে তার থেকে ফল ভুগতেই হবে, কেউ আটকাতে পারবে না। সে ক্যান্সারে মরে যাক, ধুকতে ধুকতে হেগে মুতে বিছানায় মরে যাক, ব্যাংকে বা লকারে হয়তো কোটি কোটি টাকার অলঙ্কার, সোনা দানা, টাকা পয়সা আছে, কিছু আটকাতে পারবে, গাড়ি বাড়ি বৈভব আছে, মরতেই হবে আগে পাপ করলে। সৎ লোকটাই ভেবে ঈশ্বরের দান, সৎ লোকটাই কত রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, আর এরা তো অসৎ লোক। তো সেই লোকটাকে একটা দাগি আসামিকে দেখতে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, প্রভাব প্রতিপত্তি ক্ষমতা তখন ছিল, যার কথায়
তার থেকে তিনগুণ দ্বিগুণ বয়সের নেতারা, নেত্রীরা, বিধায়কেরা, সাংসদরা ভয়ে ঠক করে কাঁপত। যাই হোক, সে তো আপনারা সকলেই জানেন। তাকে দেখতে গিয়ে যখন কোনোভাবে দাগিয়ে দেওয়া হলো যে বিজেপি একে মেরেছে, যেহেতু সে তৃণমূল কংগ্রেসের একজন নেতা এবং কর্মী, দেশসেবক বা দেশপ্রেমিক এইসব ধরনের আর কি। যখন তার আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা বলছে, তার আত্মীয় স্বজনও বলছে যে না, ও একটা নেশাভান করতো, যত রকম নেশা আছে, হেরোইন, গাঁজা, মদ থেকে শুরু করে যত রকম আছে সেগুলো আমি অতটা নাম ঠিক জানি না, মারিজোয়ানা, যত রকম আছে সবই খেত। আর ওরকম চারিত্রিক দোষ ছিল। তাকে দেখতে গেছে, মারা গেছে, সে অসুখে মারা গেছে। 26 দিন পর, মানে 4 তারিখ ফল ঘোষণা হলো। তারপরে ওই তৃণমূল কংগ্রেসের প্রভাব প্রতিপত্তিশালী সেকেন্ড কমা, মানে দ্বিতীয় মুখ্যমন্ত্রী বলা যায় তখনকার, তৎকালীন, এখন তো গর্তে ঢুকে গেছে, সে দেখতে গেছে তাকে 26 দিন পর। এতদিন ঘরে ঢুকেছিল, ঘর থেকে বের হয়নি। ভাবতে পারেন, একজন সেকেন্ড কমান্ড, যার ভয়ে দলের বয়োজ্যেষ্ঠ নেতা নেত্রীরা, তার থেকে অত 10 বছর, 20 বছর, 30 বছর আগে রাজনীতি করছে, তার একজন বড় বড় পদে আছে। সে সৎ অসৎ পরের কথা, বিধায়ক, বিধায়িকা, সাংসদ, মহিলা সাংসদ, নানা রকম পদে তারা আছে, প্রভাবশালী। তারা পর্যন্ত তার সাথে দেখা করতে গেলে তার চামচা বেলচাকে হাজারটা কৈফিয়ত দিয়ে তার সাথে দেখা করতে যেত, বা ফোন করেছে উত্তরে পেয়েও দেখা যে করতেই পারবে তার কোনো নিশ্চয়তা ছিল না। তো সেই সেকেন্ড ইন কমান্ড সোনারপুর এলাকায় দেখা করতে গিয়েছিলেন সেই মৃত তৃণমূল কর্মীকে। আমি ভিডিওটা দেখবেন, কীরকম জনরস আছড়ে পড়েছিল, কীরকম ডিম থেকে শুরু করে চর চাপড় কিল ঘুষি জনতা মারছে, জনগণ মারছে, রোষের প্রতিফলন। পুলিশ আটকাতে পারছে না। এবং কয়েক ঘন্টা সেই দাগি আসামিটা মারা গেছে, যাকে দেখতে গিয়েছে, তার বাড়িতে আটকে পড়েছিল প্রায় ঘন্টা 2, আরও বেশি হবে। তো এই যে জনরোষটা, তাকে সেসময় মাথায় হেলমেট পরতে হয়েছে। পুলিশ তাকে হেলমেট পরিয়েছে যাতে মাথায় আঘাত না লাগে, তাকে যথাসম্ভব রক্ষা করেছে এবং সেখান থেকে বের করে দিয়েছে ঘন্টা 3-4 আরও বেশি সময় ধরে তিনি বেরোতে পারছিলেন। এত জনরোষ, সেটা আমি দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দরজা খোলা। भारतीय जनता पार्टी का ये कोई कार्यक्रम में नहीं था। इसको देखना चाहिए और तृणमूल कांग्रेस का कोई नैतिक या राजनीतिक अधिकार नहीं इसके ऊपर সরাসরি কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। উজ্জ্বল, এখন কি পরিস্থিতি? দেখো, এই ঘরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং এখানে তিনি কথা বলছেন কয়েকজন স্থানীয় যাদের বাড়িতে এসেছেন তাদের সঙ্গে, এবং পাশে এখানে যারা স্থানীয় মহিলারা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছেন, কারণ পাশে একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে সেই কারণে। কিন্তু স্থানীয় মহিলারা তারা দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের সঙ্গে কথা বলতে হবে, কারণ তাদের অভিযোগ
যে দিনের পর দিন তারা অত্যাচারিত হয়েছে, কি দাবি করছেন আপনারা? আমরা দাবি চাই, আমরা দাবি চাই যে ওর বিচার আছে, অভিষেকের বিচার চাই। আমাদের বিচার তো আমার বিচার দেবে। এখানে কি করতেছে? বিশ্ব দুর্নীতি কিছু ব্যাপার আছে, ভালো লোকের বাইরে যাবে না। যে চোর চোরে বাড়ি আসছে, ওর বিচার তো আমরা চাইবো। আমরা বিচার চাই। বস্তা বস্তা টাকা আছে। দেখো আরো একবার বলি, সেটা হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী তিনি মারা গেছেন এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ যে বিজেপির হাতে তিনি আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। যদিও এই নিয়ে এখনো তদন্ত শুরু হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে আসার আগে তাকে রীতিমতন একাধিক বাধার মুখে পড়তে হয়। তাকে থেকে স্থানীয়দের আক্রোশ একেবারে আছড়ে পড়ে এবং কখনো তাকে এখানে একের পর এক তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, কাদা ছোড়া হয়েছে এবং শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে এই বাড়ির মধ্যে ঢুকেছেন, দরজা ভেতর থেকে বন্ধ এবং স্থানীয় মহিলা যারা রয়েছে তারা কিন্তু একেবারে বাড়ির গেটের সামনে বসে তারা রীতিমতন বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের বক্তব্য যে দিনের পর দিন এখানে তারা আক্রান্ত হয়েছেন, তারা অত্যাচারিত হয়েছেন, কিন্তু কখনো তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বকে বলে তার কোনো সুরাহা হয়নি, এমনটাই স্থানীয় মানুষজনের অভিযোগ, স্থানীয় মানুষজনের বক্তব্য, বিশেষ করে মহিলাদের বক্তব্য। ফলে এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং এখানে যেটা দেখা গেল সেটা হচ্ছে স্থানীয় যারা তৃণমূলের নেতা নেত্রীরা রয়েছেন তাদের কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। একমাত্র তার সঙ্গে যারা একেবারে কালীঘাট থেকে যে কয়েকজন তার সঙ্গে এসেছিলেন তারা একমাত্র সঙ্গে রয়েছেন এবং একটি শিক্ষক সংগঠনের নেতা উজ্জ্বল তুমি সঙ্গে যাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 নম্বর ওয়ার্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত কর্মীর বাড়িতে যখন দেখা করতে আসেন সেই সময় জনরোষের সম্মুখীন হন তিনি এবং তাকে রীতিমতো চোর চোর স্লোগান তোলেন এলাকার বাসিন্দারা এবং তারা যেটা বলেন যে দীর্ঘদিন এখানে কোনো রকম কোনো কাজ হয়নি এবং বিভিন্ন অরাজকতার বিষয় সামনে রেখে রীতিমতো কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইফ টাইম সুতরাং যে চিত্র দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে সঙ্গে নিয়ে সোনারপুর থানার পুলিশ কিন্তু রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডে সেই 9 নম্বর ওয়ার্ডে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত আটক হয়ে রয়েছেন জনরোষের সম্মুখীন এবং এখানে কিন্তু স্থানীয় মানুষজন মহিলারা এবং নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই একটাই বক্তব্য, তারা কিন্তু বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছেন, তাদের এখানে পুরো পরিষেবা পৌঁছে দেওয়া হয় না এবং তাদের একাধিক অভিযোগ যে দীর্ঘদিন তারা কষ্টের মধ্যে রয়েছেন সেই বিষয়টা কিন্তু কখনো কর্ণপাত করে দেখেনি আগের সরকার। এবং এখন এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এখানে আসেন তখন কিন্তু জনরোষের সম্মুখীন হন। আপনাদের আমাদের অভিযোগ আজকের একজন মারা গেছে অসুস্থ হয়ে শিল্পীতে দেখাতে এসছে, আর যখন হিন্দু বাড়ির মহিলাটা যখন রেপ হচ্ছিল তখন কথা ছিল আজকের আবার মার চোখের জল পড়েছে, এরা কোনো বিচার চাইনি, এদের হাতে তো পাওয়ার ছিল। কি চাই আমরা চাইছি উনি বলেছিলেন 4 তারিখের পরে ডিজে বাজাবে, আজকের ওর বিচার করতে আমরা ডিজে বাজাতে এসছি। আজকে বলেছিল 4 তারিখের পরে অ্যানাউন্সমেন্ট করেছিল না, বাবার ক্ষমতা দেখতে চাইছিল না, আজকে ওর বাবার ক্ষমতা ওকে দেখানো হবে। বুঝতেই পারছো জনরোষ কিন্তু গোটা এলাকার মানুষজন তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ এবং তারা যেটা বলছেন যে দীর্ঘদিন ধরেই তারা কিন্তু রীতিমতো শোষিত হয়েছে এবং তাদের উপরে রীতিমতো অত্যাচার চলেছে সেই সব অভিযোগ কিন্তু তারা বলছেন এবং তার পাশাপাশি পুরো পরিষেবা এখানে এক প্রকার নেই বললেই চলে, দীর্ঘদিন জলবন্দী অবস্থায় তাদের থাকতে হয়। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এখানে আসেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আসার পর তিনি এখনো পর্যন্ত রয়েছেন এখানে আটক হয়ে। এলাকার মানুষজন তারা রীতিমতো ক্ষুব্ধ, তারা যেটা বলছেন যে দীর্ঘদিন এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে কিন্তু কোন রকম ত্রাণ তারা পাচ্ছিলেন না, পরিত্রাণ তারা পাচ্ছিলেন না এবং সেখানেই কিন্তু যে ছবি দেখাবো রীতিমতো কিন্তু গোটা এলাকা সেই এলাকায় কিন্তু পরিস্থিতি এখানে এলাকার মানুষজন তারা সাধারণ মানুষজন তারা কিন্তু একত্রিত হয়েছেন। মাসিমা আপনি এখানে রয়েছেন, আপনার বাড়ি এখানে, অভিযোগটা কি রয়েছে? কেন আমরা আস্থা পাইনি, আমরা কোনো একটা খাবার পাইনি, আমরা একটা কম্বল পাইনি, যা তো এসছে তা তো সব চেপেছি তৃণমূলের। হ্যাঁ তৃণমূলের লোক। আমরা যখন গেছি
আমাদের দূর দূর করে দাও হ্যাঁ ছিল হ্যাঁ হ্যাঁ ছিল ছিল। আর দেখো না রাস্তাগুলো যেখানে তৃণমূল আছে সেখানে রাস্তা আছে। আর হচ্ছে গিয়ে যত মাঠের লোক নাকি আমরা কেউ ভোট দিই না, ওরা ওরা ইয়ে করে উঠে গেছে। পুরো পরিষেবা থেকে আপনারা হ্যাঁ বুঝতেই পারছো যে সাধারণ মানুষজন, একজন বৃদ্ধা তিনিও যেটা বলছেন যে এখানে কোনো রকম ভাবে কোনো পুরো পরিষেবা দেওয়া হতো না। আপনার কি বক্তব্য রয়েছে? আগে যে বেহালা যে 12 বছরের মেয়ে যে জ্ঞান রেপ হয়েছিল তখন কি অভিষেক দেখতে গেছিল? আর অভয় কাণ্ড তো আছেই। অভিষেক কি গেছিল? সে 4 দিন আগে যে 12 বছরের মেয়ে যে জ্ঞান রেপ হলো তখন কি গেছিল? তখন দেখতে যায়নি। চাইছেন এখন আপনার তাহলে সেখানে কি গেছিল? প্রতিবাদ করবে যখন সবটাই করবে। ওই একজনকে তুমি ভালো চোখে দেখবে আর সবাই মার খাবে, এটা হতে পারে না। আর 17 জায়গায় যার বাড়ি সেটি বিচার করবে। এই প্রসঙ্গই কিন্তু স্থানীয় মানুষজন এখানে জনরোষের শিকার, কিন্তু জনরোষের সম্মুখীন হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে তুমি দেখতে পাচ্ছ গোটা পাড়ার মানুষজন, গোটা এলাকার মানুষজন তারা কিন্তু সংঘবদ্ধ হয়েছেন। তাদের যেটা বক্তব্য যে পূর্বের যে সরকার ছিল অর্থাৎ কিনা তৃণমূল সরকার, এখানে কিন্তু কোনো রকম পুরো পরিষেবা দেয়নি। এটা রাজকোট সোনাপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, পুরো পরিষেবা নেই। তার পাশাপাশি সার্বিকভাবে রাজ্যের যে চিত্র উঠে এসেছিল সেখানে একের পর এক ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু তারপরেও তুমি আমাদের সঙ্গে থাকো। এসব ব্যাপারের মধ্যে বিজেপি নেই, আর এগুলো কোনো সুস্থ সমাজে কাম্য নয়। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারো ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। পুলিশ কেন এলো না? পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি কেন এলো না? পুলিশ কেন এলো না? সেটা কেন নেই পুলিশ, সে তো আমি বলতে পারি না, আমি তো দলের প্রতিনিধি। সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবেন, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মৃত তৃণমূল কর্মীর বাড়ির ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তবে এলাকায় সাধারণ মানুষ তারা ক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভ প্রকাশ করছেন তারা যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে যেতে হলে তাদের জবাব দিয়ে তারপর যেতে হবে, এই বক্তব্যই দাবি রাখছেন সাধারণ মানুষ। প্রবল জনরোষের মুখে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের ফলাফলে ঘোষণার পর তৃণমূলের ভরাডুবি, তারপর এই প্রথম কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় বেরিয়েছেন এবং রাস্তায় বেরিয়ে এইভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে, প্রবল জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স পুলিশ এসে পৌঁছেছে এলাকায়। সরাসরি ময়ূর চক্রবর্তী ওদের অপরপত্রিতে রয়েছেন সেখানে। ময়ূর, দেখো, প্রবল জনরোষের মধ্যে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রায় 8 ঘন্টা আগে সোনারপুর কামরাবাদে যখন এসে পৌঁছলেন, যখন এসে পৌঁছলেন তিনি বাইকে করে এসেছিলেন। বাইকের ওপর এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা সেখানে চিৎকার করতে শুরু করেন, চোর চোর বলে চিৎকার করতে শুরু করেন এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পরিস্থিতি এমন হয়, কাদা থেকে শুরু করে ডিম সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হয় এবং তারই মাঝে কোনোভাবে তারপর আবার তাকে হেলমেট পরিয়ে দেওয়া হয়।
যে বাইকে করে তিনি আসেন সে বাইক রাস্তায় ফেলে দেওয়া হয়। রাস্তায় ফেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে হেঁটে এবং হেলমেট পরে যখন তাকে তার সঙ্গে যারা এসেছিলেন তারা কোনোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সময়ও স্থানীয় যারা গ্রামবাসী এই কামরাবাদ এলাকার তারা আবার চড়াও হন এবং তাদের রোষ ফের শুরু হয়ে যায়। তারা ফের চোর চোর স্লোগান শুরু করেন, আবার ডিম ছোড়া শুরু করেন, নোংরা জল ছোড়া শুরু হয়, কাদা ছোড়া শুরু হয়। এরকমই পরিস্থিতির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবে একটা বাড়ি, যে বাড়িতে একজন মারা গেছেন সেখানে এসে পৌঁছন এবং পৌঁছানোর পর প্রায় 8 ঘন্টা 40 মিনিট সেখানে ছিলেন। এই মুহূর্তে বিরাট সেন্ট্রাল ফোর্স এবং বারুইপুর জেলা পুলিশের পুলিশ আধিকারিকরা রীতিমতো এসকর্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার করবেন, তাছাড়া কোনো উপায়ও নেই। আজকে আরেকটা বিষয় প্রমাণ আজকে আরেকটা বিষয় প্রমাণ হয়ে গেল না যে পুলিশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দাবি করছেন, পুলিশ ছাড়া এই অবস্থা দেখলাম আমরা। তাই তো হবে, চোরকে কতদিন পুলিশ পাহারা দেবে? আমার বাড়ির দরজা ভাঙার সময় মনে ছিল না আমার বাড়ির দরজাগুলো কিরম ভাবে ভেঙেছিল? আমি চাই না এই ঘটনা ঘটুক, কিন্তু আপনি আমায় বলুন না, আমিও তো বাংলার একজন ছেলে, বাংলার নাগরিক। এই পুলিশ দিয়ে যারা আমার দরজা ভাঙিয়েছিল, কে ভাঙিয়েছিল? এই অভিষেক ব্যানার্জিরাই ভাঙিয়েছিল। আজকে তাদের দরজায় লোকে গিয়ে হিসি করে দিয়ে আসছে, আমার দরজায় সেটা জনতা করেনি। কিন্তু এদের প্রতি ঘৃণা এত, ক্ষোভ এত, যে এদের ঘৃণা, এদের ক্ষোভ, মানুষের পঞ্জীবিত ক্ষোভ আজকে অ্যাটম বোমের আকার নিয়ে ব্লাস্ট হচ্ছে পাড়ায় পাড়ায়। তৃণমূল দেখলেই লোকে তারা করছে চোর বলে। দুর্ভাগ্যজনক, কিন্তু এটাই ভবিতব্য, এটাই সত্যি। কি করবে না? শোনো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল থেকে আমরা দেখছিলাম যখন তার বাড়িতে সিআইডি গিয়েছিল ওই জাল সইয়ের মামলা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে তার মাথা নিচু করতে 7 জন্ম লেগে যাবে। 7 জন? 7 জন্ম লেগে যাবে। 7 জন্ম লেগে যাবে? 7 মিনিট ঘন্টাও লাগলো না, 7 ঘন্টাও লাগলো না। বলেছিল না, যা তোর বাপকে ডেকে আয়, তার বাপকে গিয়ে বল। তারপর বলেছিল না, অমিত শাহ তোমায় বিকেল 4টের সময় দেখা হবে এই বাংলার মাটিতে, তারপর ডিজে বানাবো। তারপর বলেছিল সজল বোধহয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি আপনার কাছে আসবো। আমি আপনার এই মুহূর্তে শুধুমাত্র ইউটিউবে প্রায় 50-60 হাজার মানুষ লাইভে দেখছেন, ফেসবুক লাইভে দেখছেন, এছাড়া টিভিতে তো দেখছেনই। এরা সবাই দেখছেন চোর ভাইপো অভিষেক চড় খাচ্ছে, থাপ্পড় খাচ্ছে, ডিম খাচ্ছে এবং পালাচ্ছে। চোর ভাইপো অভিষেক অনেক বড় বড় কথা বলেছিল, গোটা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিল। ইউনিয়ন অফ ইন্ডিয়ার শক্তিটা আজকে প্রমাণিত হল। দেখুন, সবার আগে আমার খুব আমার খারাপ লাগছে যে একটা ভালো ডিম একটা চোরের জন্য নষ্ট করা হয়েছে। আমি সত্যি এটার প্রতিবাদ জানাচ্ছি। পচা ডিম হলে আমি খুব খুশি হতাম। আচ্ছা, এই যে যার কথা বলছে যে এখন ভিজে বেড়ান্তি হয়ে আছে, তার একটা অডিও আমি শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেবো। এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির 4 তারিখের আগে, আমরা বলি না BCRAC, এটা হচ্ছে বিফোর 4 আফটার 4। 4 তারিখের আগে যে বলেছিল পশ্চিমবঙ্গের ডিজে বাজাবে, আজকে পশ্চিমবঙ্গের জনতার ব্যান্ড বাজাচ্ছে। এইটা মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ বিষয়। এইটা হচ্ছে সেখানকার মানুষ, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণের মানুষ কি পেয়েছে আমরা বিভিন্ন সময় দেখেছি। রাস্তা দীর্ঘদিন ধরে জনমগ্ন, সেখানে নজরুল আর ফিরদৌসি তাদের তোলাবাজিতে অতিষ্ঠ ছিল লোক, সেখানে লাভলি মৈত্র তাদের তোলাবাজিতে অতিষ্ঠ ছিল লোক। আজকে মানুষ বেরিয়ে কথা বলেছে। যারা বলেছিল যে গণতন্ত্রের কথা, মনে ছিল না গণতন্ত্রের কথা যখন জেপি নাড্ডার গাড়িতে ডায়মন্ড হারবারে আক্রমণ হয়েছিল? মনে ছিল না গণতন্ত্রের কথা যখন কোচবিহারের মাননীয় তৎকালীন বিরুদ্ধে দলনেতা এখনকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয়েছিল, নিশীথ প্রামাণিককে আক্রমণ করা হয়েছিল, সুকান্ত মজুমদার বসিরহাটে তাকে কিভাবে আক্রমণ করা হয়েছিল? মনে ছিল না এই কথাগুলো? আর যখন কথা বলছেন জামা ছাড়ার কথা, এই যে শাড়ি পরে আছে না কিশোর, এইরকম বহু শাড়ি মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাদের ছড়া হয়েছে। এই কয়েকদিন আগে যখন নবান্ন অভিযান করছিলাম, এটা জেনে রাখা দরকার,
যখন নবান্ন অভিযান করছিলাম, যখন কাকিমা অর্থাৎ রক্তা দেবনাথ ছিলেন, অভয়ের মা বাবা ছিলেন, সেই সময় পুলিশ এসে যখন বুকে থাপ্পড় মেরেছিল, ধাক্কা মেরেছিল, তখন মনে হয়নি গণতন্ত্রের কথা। আর আজ হেরে গিয়ে তুমি আজকে ভিজে বেড়াল সেজে এখন মানুষের সিম্পেথি করানোর চেষ্টা করছো। সব কিছু শেষ আছে, মনে রাখবে কিশোরয়। আগে বলতাম ভগবানের মাঠ জনতার মাঠ দুনিয়ার মাঠ, এখন জনতার মাঠ দুনিয়ার মাঠ। আমার কাছে আর 5 মিনিট আছে। অসীমদা এবং নীলাদ্রিদার কাছে আমি আসছি। অসীম বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। আমি কিশোরয়। আমি বলছি ভাইপো যে আজকে রামপাট খেলো, যেভাবে চর থাপ্পড় খেলো, এটা আমার মনে হয় এই যখন এই কাউন্সিলর অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ এরা রিজাইন করছিল, এরা একবার বলেছিল যে অভিষেক ব্যানার্জি রাস্তায় নামুন না, তাহলে পরে উনি আবার লিডার হয়ে যাবেন, তাহলে পরে মানুষ আবার ওদের লিডার বলবেন। এই বলে রাস্তায় নামিয়ে মার খাওয়ালো বলে আমার মনে হচ্ছে। তৃণমূলেরই কাউন্সিলররা তৃণমূলেরই যারা দেখে দিচ্ছে বলে আমার মনে হচ্ছে। অসীম দা, নমস্কার। ধন্যবাদ জানাই রিপাবলিক বাংলাকে, যারা চোখে চোখ রেখে সবসময় কথা বলে এসেছে। দেখুন, আমার ছোট্ট একটা গান আছে, গানের মধ্যে আমি সব কথা বলে দিচ্ছি। যত বড় চালাকি পিছে দেখো জ্বালাকি, কর্ম অনুযায়ী ফল রে মনুয়া, বুঝিয়া সামাল বয়ে চল। রাবণ আর বংশ হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল। পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ। এ দেহ এ জীবনে যাবে রসাতল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। আমার মনে পড়ছে সেদিনের কথাগুলো। চমৎকার। শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী, যিনি আজ বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী, তাকে কতবার মারার চেষ্টা করেছে, আমাকে খুন করার চেষ্টা করেছে ইসলামপুরে লড়ে দিয়ে, আমি তো মরেই যেতাম। তবে এই সংস্কৃতি তারা তৈরি করেছে, এই সংস্কৃতি তাদের আজ বৈরী হয়েছে। এই জন্য আমরা সবসময় বাংলাকে সময় কম বলে আপনি যে নামগুলো বললেন তার সঙ্গে খগেন মুর্মু মার খেয়েছেন, আপনাদের শঙ্কর ঘোষ মার খেয়েছেন, আমরা সাংবাদিকরা মার খেয়েছি, আমার সঙ্গে নীলাদ্রিদা রয়েছে। নীলাদ্রিদা, ভাইপো অভিষেক ব্যানার্জিকে আমার আজকে বলতে হচ্ছে, আলে ভাইপো মাল খেয়ে গেছে, তল তাপ্পর খেয়ে গেছে, এরকম করে পালিয়ে গেল। মানে এমন করে লাস্টে বলছিল না যে আমি ট্যালেন্ট করছি, আমাকে একে অ্যারেস্ট করে গাড়িতে উঠে পালিয়ে গেল। আমি তুই তো গাড়ি করেও যদি বলি, উনি যেভাবে কথা বলে, ও যেভাবে কথা বলে, তাতে আমি বলি ভাইপো তোর যদি সত্যিই সাহস থাকে তাহলে তুই সত্যি এইভাবে রাস্তায় লুকিয়ে যেভাবে বসেছিলি, পুলিশ আসার অপেক্ষা করছিলি, তাতে লজ্জা হচ্ছে। এই পুলিশকে কদিন আগে কিভাবে ব্যবহার করেছিস দলদাস হিসেবে, কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে অ্যাটাক করেছিস, বলুন স্যার। আমরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ বুঝি। কত আপনার ক্ষমতা 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে কত তারিখ? 17 তারিখ। এই মাসে 13 দিন বাকি, আর মে মাসের 4 দিন, 21 দিন পর নির্বাচন কমিশন আর বিজেপি টাটা বাই বাই। আপনি বলুন দেবদারদা, এই যে একেবারে বক্তব্যগুলো যার মধ্যে স্পষ্ট উস্কানি রয়েছে বলে বারে বারে বিজেপির তরফে তখনও অভিযোগ করা হয়েছিল, কটার ক্ষেত্রে দলের তরফে তীব্র নিন্দা জানানো হয়েছিল, কটার ক্ষেত্রে তখন অভিযোগ জানানো হয়েছিল পুলিশের কাছে? ইফ ইউর ওয়ার্ড ইজ নট রাইট, দি কজ ইজ ইন ইউ। আপনার বক্তব্য যদি ঠিক না হয় তার কারণ আপনি, যেটা এক্ষুনি দেখায় বক্তব্য ঠিক না বলেই তো তোমরা বারবার বাজাচ্ছ। এটা সংসদীয় রাজনীতি, সভ্য রাজনীতির সম্ভব না, এটা বুঝতে হবে। আমি সেই জন্য বলছি, শুধু যা বলেছে তার প্রমাণ তো মানুষ দিচ্ছে, কিন্তু আমি বলবো সমস্ত দলকে অন্তত সংসদীয় রাজনীতিতে ভদ্র সুষ্ঠু আচরণ, তাকে যেন
সভ্যতা সুস্থতা এইটা যেন থাকে। শুধু একটা বললে হবে না, একজন বলছে বদলা হবে, বারবার তাই না, অনেক কথাও বলেছে মুখ্যমন্ত্রী থেকে অনেক, এটাও যেন না হয়, কোনোটা যেন না হয়। সেই বলাটাও কিন্তু এটা একটা কথা পরিষ্কার বলি, আমাদের সরকার কাজ করার জন্য, মানুষের উন্নয়নের জন্য, পশ্চিমবাংলাকে পরিবর্তন করার জন্য বদ্ধপরিকর। আমরা কাজ করতে চাই এবং মানুষের উন্নয়ন করতে চাই। মানুষের অনেক পিছিয়ে আছে পশ্চিমবাংলা, শিল্প কলকারখানা থেকে আমরা অনেক পিছিয়ে পড়েছি, বেকারত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে সেই জায়গায় যদি পশ্চিমবাংলাকে দাঁড়াতে হয় তো পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডারটা ভালো রাখতে হবে। ল অ্যান্ড অর্ডার ভালো রাখার জন্য আমরা সব ব্যবস্থা নিয়েছি। আপনারা আজ থেকে কয়েক বছর আগে এটা ভাবতে পারতেন না, 1 মাস আগেও এটা ভাবতে পারতেন না। আজকে দেখুন পুলিশ থেকে শুরু করে সবাই গিয়ে উত্তেজিত জনতাকে তারা উত্তেজনা প্রশমন করার চেষ্টা করেছে। আমিও সাধারণ মানুষকে বলবো আইন হাতে তুলে নেবেন না, এমন কিছু করা রাখবেন না যেটা পশ্চিমবাংলা আপনারা এটা করবেন না। আপনারা ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করুন এবং এইসব দুর্বৃত্তদের ঠান্ডা করার জন্য সরকার ব্যবস্থা নেবে, উপযুক্ত ব্যবস্থা নেবে। আপনাদেরকে নিতে হবে না। সরকার সজাগ, সরকার তার দায়িত্ব পালন করছে, পশ্চিমবাংলাকে উন্নয়নের চরম সীমায় পৌঁছে দিন, সরকারকে সহযোগিতা করুন, এটাই জনগণের কাছে আমাদের আবেদন। আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না, আইন শৃঙ্খলা বজায় রাখুন, পশ্চিমবাংলাকে শান্ত রাখুন, উন্নয়নে সামিল হন। পশ্চিমবাংলার নতুন কলকারখানা হোক, বেকাররা চাকরি পাক, মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি পাক, মানুষ যেন নতুন পশ্চিমবাংলা দেখতে পায়। যে স্বপ্ন দেখিয়ে আপনাদের কাছে আমরা এসেছি, স্বপ্ন পূরণের দায়ও আমাদের, দায় আর দায়িত্ব পালনের জন্য আপনারা আমাদের সময় দিন। এই ধরনের ঘটনাকে উপেক্ষা করুন, আপনারা সহযোগিতা করবেন না, এটাই আমাদের আপনাদের কাছে আমাদের বিজেপির পক্ষ থেকে আবেদন। আমি একেবারে সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এলো দেখতে পাচ্ছেন সেই ছবি। ছবিটা পিউ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। তোমার প্রশ্ন। শুভময়দা, আমরা 15 বছর আগেও একটা পরিবর্তন দেখেছিলাম, কিন্তু এরকম বিমান বসু রাস্তায় বেরোলেই তার উদ্দেশ্যে জুতো, ডিম আর চোর চোর স্লোগান অপেক্ষা করতো না। কি হলো? দুটো পরিবর্তনের এত তফাৎ আপনি কিভাবে দেখছেন? একদম দেখুন, আমরা তো বারবারই বলি যে এই যে গণতন্ত্র, যেটা সংসদীয় গণতন্ত্র, তার মধ্যে দিয়ে যখন আধিপত্যবাদ ঢুকে পড়ে এবং সেখানে একটি রাজনৈতিক দল, যেটি ঠিক রাজনৈতিক দল নয়, অর্থাৎ আপনি যদি একটু ভেবে দেখেন, দেখবেন যে একসময় আদবানি সাহেবও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেননি। অর্থাৎ একটা দলের মধ্যে এই ধরনের পরিবর্তন হয়। আর এক্ষেত্রে এতগুলি মানুষ, আপনি ফিরে যান 2020-21 সালে, শুভেন্দুবাবু দলটা ছাড়লেন কেন? এবং তার জন্য আমরা তো আর সবটা এক্স্যাক্টলি জানি না, কিন্তু যে স্টোরিটা চলে সেটা হচ্ছে যে দলের পরবর্তী নেতৃত্ব উঠে আসার, সেখানে অভিষেক বাবুকেই নেতা করতে হবে, এই জায়গা ওই দ্বন্দ্বের একটি অংশ হিসেবে ধরা হয়। এবং এইভাবে জোর করে নেতা বানানোর যে চেষ্টা, এইভাবে তো নেতা হয় না। এবং সেই জায়গাটা কিন্তু বারবার করে নির্বাচনে হারার পর একেবারে সামনে আসছে। তবে আপনারা যেটা একটু যদি 30 সেকেন্ড সময় দেন, আমি অন্য একটা কথা বলি। আজকের এই ধরনের ঘটনাগুলো কিন্তু জনগণের রাগটা প্রকাশিত হয়ে যাচ্ছে, ফলে এটা কিন্তু দিনের শেষে তৃণমূল কংগ্রেস সামান্য সুবিধে পেতেও পারে। অর্থাৎ রাগটা বেরিয়ে যাচ্ছে এই আইপ্যাককে দিয়ে বা এই ধরনের বিভিন্ন সংস্থাকে দিয়ে। ওনারা নির্বাচনের আগে মানুষের রাগটা বার করে দেওয়ার যে স্ট্র্যাটেজি করতেন, এবার যে কোনো কারণেই হোক আইপ্যাকও সুবিধেতে কাজ করতে পারেনি এবং সেই পদ্ধতিটা এবার কাজ করেনি। সুতরাং মানুষের এই ক্ষোভটা বেরিয়ে গেলে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে আখেরে হয়তো কিছুটা সুবিধেও হতে পারে। এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, মানে ভেন্ট আউট করতে পারছেন না, একেবারে অভিষেকের গায়ে ডিম ছোড়া, তার কোথাও সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন হচ্ছে যে দিয়েছি চোরটার গায়ে ডিম ছুড়ে, মানে এটা মানুষ ভাবছেন হয়তো, কিন্তু মানে এটাতে তৃণমূলের সুবিধা এখন আর কিভাবে হতে পারে? দেখুন, এবার তো আপনার তো সংসদীয় গণতন্ত্র, একটা বিরোধী স্পেস তো থাকবেই। অর্থাৎ মানে খুব সাংঘাতিক কিছু না ঘটলে বিজেপি ও তৃণমূলের মতো প্রতিটি জায়গায় ওরকম 70-80% ভোট নিয়ে চলে যাচ্ছে, এমন ঘটনা ঘটবে না। এই মুহূর্তে বিজেপির দিকে একেবারে সেই পরিমাণ জনসমর্থনই আছে, কিন্তু আগামী দিনে একটা দল যখন সরকারে থাকবে, তার ভোটের পরিমাণ সাধারণভাবে যত সময়ের সঙ্গে সঙ্গে কমবে, এটা মোটের উপর একটা গড়ের চলে।
এবার এইখানে যে ঘটনাটি ঘটছে, তখন যে বিরোধী দলের স্পেসটা তৈরি হবে, সেই স্পেসটা তো কেউ একটা নেবে, সে 20%, 30%, 40% ভোটের স্পেস। আমার ধারণা তৃণমূল কংগ্রেস সম্ভবত বুঝতে পারছে যে সেই স্পেসটা তারা একেবারেই পাচ্ছে না, এবং তাদের নেতা নেত্রীরা বেরোতেই পাচ্ছেন না রাস্তায়। প্রচুর লোককে সরকারি ব্যবস্থাটা তাদের কাছে প্রশ্ন তুলছে, তাদের বিভিন্ন তদন্ত হচ্ছে তাদের বিরুদ্ধে। এই জায়গায় তারা হয়তো ইভেন্ট আউট করার চেষ্টা করলেন, নইলে এরপরে তো দুটো উপনির্বাচন আছে, একটা সম্ভবত রেজিনগর আর একটা নন্দীগ্রাম, এবং এই দুটো উপনির্বাচনের মধ্যে রেজিনগরে তৃণমূল কংগ্রেস এর মধ্যেই অনেকটা পিছিয়ে, তারা কোনোভাবেই প্রথম 2-এ আসার সম্ভাবনা নেই। নন্দীগ্রামে যদি তারা কিন্তু 2-এর বাইরে চলে যায়, 3 হয়ে যায়, সেক্ষেত্রে তাদের রাজনৈতিক অস্তিত্ব খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেইটা আটকানোর একটা চেষ্টাও কিন্তু এটা হতে পারে। একদমই শুভময়দা, আমি আসবো সেই জায়গা থেকে অবশ্যই, কারণ আজকে যখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পথে নেমে জনরোষের কবলে পড়ছেন, তাকে যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে আগামী সময় তৃণমূল কংগ্রেসের একেবারে তৃণমূল স্তরের যারা রয়েছেন, যারা মাঠে ঘাটে নেমে একেবারে সংগঠনটাকে চাঙ্গা করেন, তাদের কি হাল হবে। একটা ছবি দেখাই আপনাদেরকে, যে ছবি রীতিমতো ভাবাতে বাধ্য করবে। দেখুন সেই ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুরের সঞ্জু কর্মকার নিহত দলীয় কর্মী বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, সেই সময় তাকে এই যে এইভাবে ডিম ছোড়া হচ্ছে। দেখছেন সেই ছবি, ডিম ছোড়া হচ্ছে ঠিক এইভাবে। সাধারণ মানুষজন রাস্তার দুপাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান তো চললই, সেই সঙ্গে এইভাবে ডিম ছোড়া হচ্ছে। পিউ দেখো, এক্ষুনি যে কথা আমরা আলোচনা করছিলাম যে এটা সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন, প্রচন্ড রাগ যে তৃণমূলের প্রতি গত 15 বছরে তৈরি হয়েছে, আজকের ছবিগুলো থেকে তা একদম স্পষ্ট। মানুষের ভিতর জমে ছিল রাগ। একটার পর একটা ইলেকশন গেছে, আমরাই বলেছি দুর্নীতি তো কোনো ইস্যুই হচ্ছে না, ছেলেমেয়েরা রাস্তায় বসে কাঁদছে, কোনো ইস্যু নয়, চোখের জল ফেলছে, হই হই করে তৃণমূল জিতে যাচ্ছে। একটা আরজিকর হচ্ছে, তারপর বাই ইলেকশনে হই হই করে সবুজ আবির উঠছে। একটা সন্দেশ খালি হলো, তারপর হই হই করে তৃণমূল জিতে গেল। আমরাই অবাক হয়ে বলেছি, প্রশ্ন তুলেছি, কিন্তু এখন বোঝা যাচ্ছে কোনো জিনিসটা ফেলা যায়নি। ওই একটা প্রবাদ আছে না, জগতে কিছু ফেলা যায় না, সব জমে ছিল। আর এই জমে থাকা আগ্নেয়গিরিটা আজ বার্স্ট করলো। এই যে ছোড়া ডিমটা তার প্রমাণ। মানুষের মনে জমে থাকা রাগের আগ্নেয়গিরি আজ ফাটলো। এই যে ছবিগুলো তুমি দেখাচ্ছ শুক্লা, তার প্রমাণ। একদমই। আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলেঘাটায় যান, তখনও তিনি হয়তো এতটা আঁচ করতে পারেননি যে সোনারপুর গেলে পরে তাকে কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমরা কথা বলি, আমাদের সঙ্গে প্রবীণ রয়েছেন। প্রবীণ, তুমি আগাগোড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলে আজকে একেবারে সকাল থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আজকে বেলেঘাটাতে মনে হয়নি যে আজকে তাকে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে? ঠিক কি হলো ঘটনাক্রম, যদি একটু ছোট্ট করে আমাদেরকে বলো। একদমই শুক্লা, শুধু বেলেঘাটায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কালীঘাটের বাড়ি থেকে সিআইডির চিঠি রিসিভ করার পরে তিনি যখন বলেছেন যে তার কাছে খবর আছে যে এই যে সোনারপুরে বেশ কিছু লোক জমায়েত হয়েছে একটা ব্যাংকোয়েট হলে, সেখানে কালো পতাকা দেখানো হতে পারে, বিক্ষোভ হতে পারে, এই পর্যন্ত তিনি আজ করেছিলেন। কিন্তু তাকে যে শারীরিকভাবে এইভাবে নিগ্রহ করা হবে, এটা হয়তো গুণাক করেও তিনি টের পাননি। এবং সেখানে দাঁড়িয়ে তার যা কর্মীরা যারা এখানে অপেক্ষা করছিলেন, তারা হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, তারা হয়তো বুঝতে পারেননি যে শারীরিকভাবে এইভাবে নিগ্রহের মুখে পড়তে হবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে যে রাস্তাটা, প্রথম হচ্ছে বাইকে 1 কিলোমিটার রাস্তা, এবার বাইক থেকে নেমে 2 কিলোমিটার রাস্তা প্রায় হেঁটে, এই বাইকে কিছুটা মুভ করার পরে কার্যত বিক্ষোভ শুরু হয়, তাকে বাইক থেকে নামিয়ে দেওয়া হয় এবং তারপর তিনি হাঁটতে শুরু করেন। আর পেছনে উত্তাল বিক্ষোভ, শুধু বিক্ষোভ বলা ভুল, তাকে রীতিমতো শারীরিকভাবে নিগ্রহ করা, জামা ধরে টানা, মারধর করা, যতটা নাগালের মধ্যে পাওয়া গেছে অভিষেককে ফাটিয়ে চড় মারারও চেষ্টা করেছেন, ঘাড়ে একটা জোরে থাবড়া, সবকিছুই আমরা ক্যামেরায় দেখতে পেয়েছি। প্রবীর, তুমি তো ওখানে ছিলে। অভিষেক বলছেন সব বহিরাগত ঢোকানো হয়েছিল, সত্যি এরা বহিরাগত ছিলেন? দেখো, স্থানীয় মানুষ কিছু ছিলেন, স্থানীয় মানুষ ওখানে ছিলেন, কারণ তারা বারবার বলছিলেন যে নিহতর পরিবারে আজকে গেছেন দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই নিহতের পরিবারের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ স্থানীয়দের, যে কিভাবে তিনি এখানে অত্যাচার করেছেন, রাস্তাঘাট সারাতে দেননি, নিজেদের পয়সায় নিজেদের ঘর তৈরি করবেন সেটা করতে দেননি, ফলে তার সেই পরিবারের উপর ব্যাপক ক্ষোভ তো ছিলই। পাশাপাশি দাঁড়িয়ে নির্বাচনের আগে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য, তৃণমূল কংগ্রেসের যে বেশ কিছু মন্তব্য, তৃণমূল কংগ্রেসের যে ব্যবহার, সব মিলিয়ে স্থানীয়রাও কিন্তু সেখানে ছিলেন, তাদের মধ্যে একটা ক্ষোভ সঞ্চার হচ্ছিল বলে বলছেন স্থানীয়রা নিজেরাই। যে অভিষেক তোমাকে একটু থামাচ্ছি প্রবীর, একটু থামাচ্ছি, আমি আবার আসবো। এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ আমার সঙ্গে রয়েছেন। নতুন করে আর কিছু বলার নেই, আমরা সবাই দেখেছি, আপনিও নিশ্চয়ই দেখেছেন কি হয়েছে সোনারপুরে অভিষেকের সঙ্গে। আপনার বক্তব্য জানতে চাই। পশ্চিমবাংলার ললেসনেস চলছে, পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা বলে কিছু নেই। পশ্চিমবাংলাকে যে জায়গায় নিয়ে চলে গেল মাত্র 30 দিনে, এ ভারতবর্ষের কোন রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি। এই মুখ্যমন্ত্রী কত বড় অপদার্থ মুখ্যমন্ত্রী, কতটা আওয়ার্ড মুখ্যমন্ত্রী, আর কতটা অটোক্রেট মুখ্যমন্ত্রী তা বুঝিয়ে দিল। সরকার যাই আসে পাওয়ারের পরিবর্তন হয়, কিন্তু এইভাবে নিজেদের কর্মীদের লেলিয়ে দেয়া, তা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি রয়েছে, ওকে কেন আরো অনেককেই করছে, সৌগতদা করছে, নিজে করছে। এগুলো রাজনীতির কোনো কালচার নয়, রাজনীতির সংস্কৃতির বাইরে চলে গেছে। যদি এরা ওখানে অভিষেকের বাড়িতে আমি শুনেছি অনেক মানুষ ওকে অভিনন্দন জানিয়েছে, কিন্তু ওই বিজেপির গুন্ডাগুলো তারা গুন্ডামি করেছে। বিজেপির গুন্ডাগুলো গুন্ডামি করেছে। আর জুতো খেয়ে এই হচ্ছে অবস্থা। আজকে কোনো জেড প্লাস ক্যাটাগরি নেই, আজকে পুলিশ নেই, আজকে কয়েকজন মাত্র বাউন্সার। আমার প্রশ্ন হচ্ছে চামচারা কোথায় গেল, যারা সকাল বিকেল রাত সন্ধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোজনা করতেন, আমরা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি, তারা কোথায় গেল? যারা বলছিল যে নতুন নাকি দাদার দল, নতুন টিম চাই, নতুন মুখ্যমন্ত্রী চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করা হচ্ছিল নতুন তৃণমূল বলে, তারাই বা কোথায় গেল? কোথায় তারা? সেই সমস্ত মুখগুলো কোথায়? আমি আজকে একবার আলোচনা শুরু করার আগে প্রথমে ফুল স্ক্রিন ফুল ফ্রেম সেই মুহূর্তের ছবিটাকে টিমকে চালাতে বলবো, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে বাইকে করে কোনোভাবে পার পেয়ে যাবে, বাইক হয়তো দ্রুত গতিতে পৌঁছে দেবে, মিডিয়ার মাইলেজও হবে আর ঝামেলা এড়ানো যাবে। যখন বাইকে ওঠা শুরু করলো সেই সময় থেকে আমি সিকোয়েন্সটা বলবো টিমকে চালাতে এবং অডিওটাকে একটু আপ করে দিতে বলবো। দেখুন, কাঁচা ডিম, পরপর একটার পর একটা ডিম, তার সঙ্গে জুতো, কখনো ধাক্কা, এমন ধাক্কা মারলো যে পাশে নর্দমায় গিয়ে পড়ছিলেন, সেখান থেকে টেনে নিয়ে আসা হলো, জামার বোতাম ছিঁড়ে গেল, মাত্র হাতে কয়েকজন তখন বডিগার্ড, বাউন্সার। আমি জানি না যে এই ছবিটা দেখার জন্য বা এই মানুষকে বোঝার জন্য যে সময়টা দরকার ছিল, সেই সময়টা বোধহয় একটু কম হয়ে গেল অভিষেক ব্যানার্জির কাছে। এর আগে গাড়ির মাথায় উঠে, বনেটে চড়ে, গাড়ির উপর উঠে যে রেলাটা দেখতে পেয়েছিলাম আমরা, যে নীল রঙের র্যাম্পের উপরে হাঁটতে হাঁটতে, মাথার উপর ড্রোন ঘুরতে ঘুরতে যে রেলাটা দেখতে পেয়েছিলাম আমরা, সেটা যে পুলিশ চলে গেলে সেই রেলাতে দেখা যায় না, দেখানো যায় না। এবং মানুষের যে রোষ ক্ষোভ যে কি জিনিস, তার ডেফিনেশন কি, সংজ্ঞা কি, মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর বুঝতে একটু সময় লেগে গেল বোধহয় বেশি। যাই না, আগামী দিনে আর কি কি জিনিস বুঝতে হবে। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও যারা রয়েছেন, আবেদন অভিষেকের, ফোন করলেও উত্তর মেলেনি, এমনটাই মন্তব্য অভিষেকের।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনার দোষ পাঠান ব্যবস্থা নেই। পুলিশের উপর ভরসা করে মৃত্যু বরণাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ভোট শেষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি এখান থেকে আমার আত্মসহায়ক এসপিকে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোন করে না। সাক্ষী রাখার জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তার স্ক্রিনশট রেখে দিচ্ছি। পরে যাতে বলতে না পারে আমাদের জানায়নি, এখনো পর্যন্ত কোনো পুলিশের দেখা নেই। আজ প্রবল ক্ষোভের মুখে অভিষেককে পড়তে হলো সোনারপুর। অনভিপ্রেত ঘটনা, তাই নয় বিজেপি। সোনারপুরের ঘটনা জনরোষ, বলছে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কারো ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে। সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার বাগবাজার অঞ্চলে থাকেন, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহ পরিচারিকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার মুখগুলোকে সারাছিটির উপরে নেওয়া হয়েছিল। যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসা মুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। এখান থেকে যাতে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত অন্য কোনো হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তবে জানার চেষ্টা করব। তবে যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল থেকে অভিষেককে বার করা হলো, গাড়িতে করে সম্ভবত অন্য কোনো হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই ছবি তুলে ধরেছি আপনাদের সামনে। ঠিক সন্ধ্যে 7:24 তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এসে উপস্থিত হন। ধস্তাধস্তিতে চশমা ভেঙে চোখে আঘাত লাগার অভিযোগ। অনুপ রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি অনুপ, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অভিষেককে? এখনো পর্যন্ত কোথায় নিয়ে যাচ্ছে স্পষ্ট কথা হল, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই গাড়িতে উঠলে হাসপাতালের যে পোশাক, সেই পোশাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গাড়িতে উঠলেন দেখা যাচ্ছে, এবং গাড়ির পাশে শোভন চট্টোপাধ্যায় অন্য বেশ প্রোগ্রামকে লক্ষ্য করা গেল। এবং এই মুহূর্তে এখনো যে হাসপাতাল, যে এখনো হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চিকিৎসকদের সঙ্গে বেরিয়ে আসলেন, এবং হাসপাতালের যে পোশাক, সেই পোশাকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে লক্ষ্য করা গেল বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা হলো, এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই গাড়িতে উঠলেন, এবং গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই গাড়ি, সেই গাড়িতে করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে জাতীয় ছবি হাসপাতালের পোশাকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মিনি হাসপাতালে এসেছিলেন, এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই গাড়িতে সমস্ত সরকার রয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। একেবারে অনুপ, আমরা সেই ছবি তুলে ধরছি দর্শকদের সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু সম্ভবত অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
বাইপাসের দ্বারে বেসরকারি হাসপাতাল, সেখানে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত কোনো হাসপাতালে, কিন্তু কোন হাসপাতাল সেটা এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই গাড়িতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেলেন, সেই ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। আমরা নজর রাখছি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সমস্ত আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। করেছেন এবং গুরুতর কোনো আঘাত নেই, কোথাও তিনি অসুস্থ হননি গুরুতর ভাবে, তাই কিন্তু প্রাথমিক শুশ্রূষার পর তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বাড়ির পথে রওনা দিয়েছেন, এখনো পর্যন্ত তাই জানা যাচ্ছে। মহাপাত্র সঙ্গে সুমন তুমি থাকো, যেভাবে কনভয় ফলো করছো আমরা সেই কনভয়ের ছবি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আরো একবার স্ক্রিনের বাঁ দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওঠার ছবি। হাসপাতাল থেকে বেরোনোর পর নিজের গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠতে বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যাক সিটে তার ঠিক পাশে গাড়ির ডান দিকে বসেন অভিষেক, বাঁ দিকে শোভন চট্টোপাধ্যায়। সেই শোভন চট্টোপাধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র, এক সময় যিনি রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, মন্ত্রিসভার 4টি দপ্তর তিনি সামলাতেন। সেই শোভন চট্টোপাধ্যায় এনকেডিএফ চেয়ারম্যান শেষ ছিলেন তিনি সরকার ক্ষমতা থেকে যাওয়ার আগে, তাকে এনকেডিএফ চেয়ারম্যান পদে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছিলেন। তৃণমূলে ব্যাক করার পর, তৃণমূলে ফিরে আসার পর সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, বাড়ি নয় সম্ভবত এই বাইপাসের ধারে এই বেসরকারি হাসপাতাল থেকে বেরোনোর পর বেলভিউ হাসপাতালের দিকে যাচ্ছেন, আরেকটি বেসরকারি হাসপাতালের দিকে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলভিউ সেই হাসপাতাল গুরুতর দুর্ঘটনায় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পড়ার পর এবং চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হাসপাতালে চিকিৎসা হয়েছিল, সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও একবার নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত, এরকমই খবর পাচ্ছি আমরা। আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই কনভয় ফলো করবার জন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই একবারে ফ্রন্ট সিটে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও Z+ ক্যাটাগরি নিরাপত্তা পান। আজকে এমন একটি ঘটনা ঘটে যাওয়ার পর তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার নিজের গাড়িতে আর যাওয়ার ঝুঁকি নিতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের গাড়িতে তুলে নিয়েছেন। কোথায় তাদের গন্তব্য আপনাদের জানাতে থাকবো, আপডেট প্রতি মুহূর্তে যুদ্ধ নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতি। বের করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু নান্টু ঠিক কি অবস্থায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছিল, কি কি সমস্যা হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়? নান্টু সোনারপুরে যেখানে গিয়েছিলেন সেখানে যেভাবে জনরোষ তার উপর আছড়ে পড়েছিল এবং সেখানে চট থেকে শুরু করে ঘুষি পর্যন্ত মারা হয়, এমনটাই অভিযোগ। একটা সময় দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কিন্তু পেটে হাত দিয়ে তিনি নিচু হয়ে যান এবং তারপরেই তাকে কিন্তু একেবারে হেলমেট পরিয়ে তারপরে কিন্তু সেই মৃত পরিবারের বাড়িতে নিয়ে তিনি পৌঁছে যান এবং সেইখানে দাঁড়িয়ে তার কোথায় কোথায় আঘাত লেগেছে এখনো পর্যন্ত সেই বিষয় কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় এবং হাসপাতালের তরফ থেকে এখনো সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে তিনি যখন সেই পরিবারের সাথে কথা বলে তিনি বেরিয়ে আসেন, রাস্তাতেই তিনি কিন্তু অসুস্থতা বোধ করেন, তার কারণ তার চশমা ভেঙে গিয়েছে এমনটাই অভিযোগ করছিল। চশমাকে তার মুখে আঘাত করা হয় এমনটাও কিন্তু অভিযোগ ওঠে। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে কিন্তু সমস্যা রয়েছে, তার অপারেশনে চোখে হয়েছিল, সেখানে দাঁড়িয়ে এবং তাকে যেভাবে মারা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তার কোথায় কোথায় আঘাত লেগেছে এখনো পর্যন্ত পরিষ্কার নয় এবং এই হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা করানো হয় এবং করানোর পরে এই মুহূর্তে কিন্তু তাকে রেফার করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একদমই অনেক ধন্যবাদ নান্টু। আর আটটার যে খবর আমরা শুরু করব তাতে অন্তত আপডেটটা দিয়ে শুরু করি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে এলেন এবং তিনি বললেন যে আমরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি এবং কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অন্য হাসপাতালের দিকে যাচ্ছেন। কোন হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেদিকে অবশ্যই প্রথম ছবি আপনাদের দেখাবো। কি বললেন হাসপাতাল থেকে বেরোনোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়, শোনেন। কাজী মাসুম আক্তার রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে, শিক্ষাবিদ আমাদের সঙ্গে। মাসুমদা কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্য হাসপাতালে শিফট করতে হলো কেন? দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলছি যে এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, তাই শিফট করতে হচ্ছে। মমতা ব্যানার্জি বলছে একটা প্রাইভেট হসপিটাল, আমাদের এই অসহায় পশ্চিমবঙ্গে একজন প্রাইভেট হসপিটালে চান্স পাবে, এটাই বিরাট কথা। প্রাথমিক ট্রিটমেন্টের মধ্যেই মাননীয় বুঝে গেলেন, তাহলে প্রাইভেট এই অভিজাত হসপিটালগুলো পশ্চিমবঙ্গে এত খারাপ যে অভিষেককে ওখানে রাখা যাবে না।
তাকে কি সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হবে? সেখানে কোনো সিট হবে? সরকারি হসপিটালে আজকে একজনকে ভর্তি করতে পাঠিয়েছে, সিট পাওয়া যাচ্ছে না কঠিন বলে। তাহলে সরকারি হসপিটালে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হবে? সেখানে তো অনুপ্রেরণা নেই। নাকি এমন কোনো প্রাইভেট হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে যেখান থেকে এক গাদা কাগজপত্র তৈরি করা যাবে, যেটা মাননীয় করে থাকে। তোর না হলেও চোখ ডাক্তার লিখে দেবে, যেমন অনুব্রত করিয়েছিল অন্য ডাক্তারকে দিয়ে ভুলভাল সার্টিফিকেট করানো। এমনটা কি কোনো মোটিভ আছে? এটা প্রাইভেট হসপিটালকে অসম্মান না। উনি যে হসপিটাল থেকে এই অভিযোগ করে নিয়ে গেলেন, সেই হসপিটাল ওনার বিরুদ্ধে মাননীয় মামলা করতে পারে। প্রাথমিক ট্রিটমেন্টের পরে সেকেন্ডারি ট্রিটমেন্ট যদি থেকে থাকে, সেটা চালু হওয়ার আগেই কি করে একটা হসপিটাল কি অসম্মান করতে পারে? নাম্বার 1। নাম্বার 2, ওনার কি মনে করে সেই বঞ্চিত শিক্ষকদের কথা? সেই বঞ্চিত শিক্ষকদের দল যারা অসহায় হয়ে রাস্তায় কান্নায় ছিল, চাকরি তাদের খেয়ে নিয়েছে বলে, তাদের উপর পুলিশ লাঠি চালিয়েছিল। তাদের হসপিটাল নিয়ে যাওয়ার কথা মাননীয় কর্মীদের মনে হয়নি? এগুলো সব অভিশাপ। এখন অভিষেক বাবুকে বারবার হসপিটালে যেতাম, ওনাকে হসপিটাল কি না সেটা চর্চা চলতেই থাকবে।